গ্রুপ পর্বের খেলা শেষ, এবার সুপার ফোরের লড়াই। সুপার ফোরের 6টা ম্যাচ থেকে নির্ধারিত হবে সেরা 2 দল যারা ফাইনাল খেলবে। সুপার ফোরে যে দলগুলো উঠেছে, যে 4টা দল উঠেছে, তারা ডেফিনেটলি ডিজার্ভিং, নিজেদের গ্রুপ থেকে সেরা বলেই তারা সুপার ফোরে উঠেছে। এই গ্রুপ থেকে যদি দেখি ইন্ডিয়া এবং পাকিস্তান, তাদের গ্রুপে যে বাকি যে 2টো দল ছিল, ওমান এবং ইউনাইটেড আরব আমিরাতস, তারা আসলে মানে এই গ্রুপ থেকে কিছু করতে পারবে না বলে আগে থেকেই আজ পাওয়া যাচ্ছিল। ইন্টারেস্টিং ছিল বি গ্রুপের লড়াইটা, সেখানে শেষ মুহূর্ত পর্যন্ত সমীকরণ নিয়ে একটা দোলাচল ছিল। সেই দোলাচল পেরিয়ে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ উঠেছে সুপার ফোরে। এখন হচ্ছে আলোচনার বিষয়, সুপার ফোরে আসলে কারা এগিয়ে থাকবে, শক্তির বিচারে কারা আসলে এগিয়ে। তো প্রথমেই যদি বলি ইন্ডিয়ার কথা যদি আসি, তাদের যদি রিসেন্ট পারফরমেন্স দেখি বা স্কিল সেট দেখি, শুধু আমি না, যে কেউ বলবে ইন্ডিয়া ফার হেড, ইন্ডিয়া একদম উপরের দিকেই আছে। ইন্ডিয়াকে ডেফিনেটলি মানে হট ফেভারিট বা আরও কোনো কিছু তকমা যদি দেওয়া যায়, সেটা অনায়াসেই দেওয়া যায়। ফাইনালের রেজাল্টটা কী হবে সেটা হচ্ছে তো বলা যায় না, কারণ অনেক সময় হট ফেভারিটটাও যেতে না। এটা অনেক অনেক উদাহরণ আছে সব খেলায়, ক্রিকেট শুধু না, ফুটবল বা অন্য সব খেলাতে উদাহরণ আছে। বাট আমি যদি দেখি যে ইন্ডিয়ার যে স্কিল সেট, ইন্ডিয়ার যে খেলোয়াড়রা আছেন এবং তাদের বেঞ্চের যে শক্তি, সব মিলিয়ে ইন্ডিয়াকে আসলে মানে হারানো বাকি দলগুলোর জন্য অনেক অনেক কঠিন এবং কঠিন চ্যালেঞ্জের। 20 ওভারের খেলা, যে কোনো কিছু হতে পারে, টসের ব্যাপার আছে, কন্ডিশন ফ্যাক্টর হতে পারে, সব কিছু মিলিয়েই ইন্ডিয়া আসলে পারে। এর বাইরে বাকি যে 3টি দল আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, আমি কিন্তু মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে 3টা দলকে কিন্তু প্রায় কাছাকাছি রাখতো। 19-20 ব্যবধান, মানে অলমোস্ট ইকুয়াল অবস্থায় আছে। আমি যদি বলি তাদের স্কিল সেট বা পারফরমেন্স সব কিছু যদি মিলিয়ে যদি বলি, বাট যদিও অ্যাকর্ডিং টু এশিয়া কাপের গ্রুপ পর্বের পারফরমেন্স, সেখানে শ্রীলঙ্কা স্লাইটলি এগিয়ে থাকবে বা কেউ কেউ একটু বেশি এগিয়ে রাখতে পারেন, কারণ শ্রীলঙ্কা গ্রুপ পর্বের ম্যাচগুলো যেভাবে খেলেছে, হংকংয়ের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য একটু টাফ ছিল, তারা এক পর্যায়ে হেরে যাওয়ারও একটা শঙ্কা ছিল, কিন্তু তারপর তারা ম্যাচটা বের করে দিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে তারা একদম পেশাদার মানসিকতায় যেভাবে রান তাড়া করেছে এবং বোলিংয়েও যেভাবে একটা লম্বা সময় পর্যন্ত কন্ট্রোলে ছিল, তাতে তাদেরকে হারবে মনে হয়নি কখনোই ম্যাচের কোনো ফেজে। তো শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষে তো তারা একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল, দাপট দেখেই জিতেছিল। তো শ্রীলঙ্কাকে মানে পারফরমেন্সের ভিত্তিতে স্লাইটলি এগিয়ে রাখবো রিসেন্ট পারফরমেন্স এশিয়া কাপে। তার আগে যদি দেখি যে মানে এশিয়া কাপের আগে কি হয়েছে, এশিয়া কাপের আগে জুলাই মাসে তো বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে। যদিও সেই দলে শ্রীলঙ্কার কিছু খেলোয়াড় ছিলেন না, বারিন্দু হাসারাঙ্গা ছিলেন না, এই দলে নতুন যে তরুণ খেলোয়াড়টা পারফর্ম করছেন কামিল মিসারা, তিনি ছিলেন না। তো এরকম কিছু অদল বদল ছিল, তারপরও বাংলাদেশ তো বলতে পারে যে আমরা হারিয়ে এসেছি তাদের। তো সেই জায়গায় শ্রীলঙ্কা স্লাইটলি হেড থাকলেও বাকিরা খুব বেশি পিছিয়ে থাকবে না। এবার আসি আসলে শ্রীলঙ্কার শক্তির জায়গাগুলো। শ্রীলঙ্কার শক্তির জায়গা হচ্ছে তাদের ভ্যারাইটি অফ বোলিংয়ে তাদের যথেষ্ট ভ্যারাইটি আছে। নুয়ান তুষারা খুব ভালো করছেন, দুষ্মন্ত চামিরা, তার একটা সমস্যা ছিল যে তিনি ইনজুরিতে পড়েন ক্রমাগত। তো ইনজুরি যদি সমস্যা না হয়, তিনি খুব ভালো একজন বলার এবং তার বলে সুইং আছে, তিনি নতুন বলটা খুব ভালো কাজে লাগাতে পারেন। নুয়ান তুষারা তো মালিঙ্গার মতন অ্যাকশনের বলার, বাংলাদেশের বিপক্ষে যে কি করেছিলেন সেটা তো মনে আছে। তার আগে বাংলাদেশের বিপক্ষে তার কিন্তু একটা হ্যাটট্রিকও ছিল। নুয়ান তুষারা খুবই ডেঞ্জারাস বলার। বারিন্দু হাসারাঙ্গা, তিনি তার একটা সমস্যা থাকে যে তিনি অনেক সময় কন্ট্রোল হারিয়ে ফেলেন, কিন্তু এবার এশিয়া কাপে দেখা যাচ্ছে যে তিনি পুরোপুরি একদম অ্যাকুরেট বোলিং করছেন, অ্যাকুরেসি মেনটেন করছেন। সেই জায়গায় একটা শঙ্কার জায়গা তাদের মাহেশ তিকসানাকে নিয়ে। মাহেশ তিকসানা বাংলাদেশের বিপক্ষেও ভালো করেন না বা তার রিসেন্ট পারফরমেন্সও খুব ভালো না, তিনি অনেক রান দেন। তো মাহেশ তিকসানাকে নিয়ে তাদের একটা কনসার্নের জায়গা থাকতে পারে। মাহেশ তিকসানাকে বদলে তারা যাকে খেলিয়েছিল ধনিত ভেলালে, তিনি তার বাবাকে হারিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মাঝামাঝি সময়। তিনি দেশে ফেরত গিয়েছিলেন, আবার কিন্তু তিনি দুবাইতে চলে এসেছেন এবং তিনি খেলবেন বলেই মনে হচ্ছে। তিনি খুব ভালো অলরাউন্ডার, ব্যাটিংও পারেন, বাহাতি স্পিনার হিসাবে তিনি যথেষ্ট ভালো, কিন্তু তিনি একটা ব্যক্তিগত জীবনের একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তো তিনি আসলে কি করেন বা কতটা কি করেন সেটাও দেখার বিষয় আছে। ব্যাটিংয়ের দিক থেকে শ্রীলঙ্কাকে আমি বাংলাদেশ এবং পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে রাখবো, কারণ ব্যাটারদের কনসিস্টেন্সি। শ্রীলঙ্কার কিন্তু পাথম নিসাঙ্কা দুর্দান্ত ছন্দে আছেন, প্রথম 2 ম্যাচে 2টো 50 করেছিলেন, তৃতীয় ম্যাচে হয়তো পারেননি, কিন্তু কুশাল মেন্ডিস, যাকে শ্রীলঙ্কার এই টপ অর্ডারের সবচেয়ে বড় নাম ধরা হয়, তিনিও কিন্তু ছন্দে আছেন। আফগানিস্তানের বিপক্ষে তিনি যেভাবে খেলেছেন, অথরিটি নিয়ে খেলেছেন, তিনি খুবই ডেঞ্জারাস একজন ব্যাটসম্যান। কুশাল পেরেরা যদিও আউট অফ টাচ আছেন, কিন্তু তিনি খুব ডেঞ্জারাস ব্যাটসম্যান। চারিতা আসালাঙ্কার কথা আমরা জানি, তিনি নিজের দিনে কি করতে পারেন। টাসন সানাকা,
বানিন্দু হাসারাঙ্গা নিজে আছেন, কামিন্দু মেন্ডিস আছেন, কামিল মিসারা মিডল ওভারে খেলবেন। তাদের ব্যাটসম্যানরা কিন্তু টাচে আছেন, তারা রান পাচ্ছেন এবং তারা বড় শট খেলতে পারছেন। এই জায়গায় শ্রীলঙ্কা ব্যাটিং কনসিস্টেন্সির দিক থেকে এগিয়ে থাকবে। তারপরেই আমি আসলে বলবো বাংলাদেশের কথা। বাংলাদেশ গ্রুপ পর্বে তারা যথেষ্ট ভালো ক্রিকেট খেলেনি। হংকংয়ের বিপক্ষে ম্যাচ ভালোভাবে জিতলেও কিন্তু বেশ কিছু প্রশ্নের জায়গা থেকে গিয়েছিল, তারা অথরিটি নিয়ে খেলতে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে তো বড় ব্যবধানে হেরেছে। আফগানিস্তানের বিপক্ষে জিতলেও ওই রান রেটের ব্যাপারটা নিজেদের নিয়ন্ত্রণে ছিল না। বাংলাদেশ আসলে কেমন করবে? এই এশিয়া কাপের আগে বাংলাদেশ কিন্তু খুব ভালো একটা ফর্মে ছিল, 3টা সিরিজ জিতেছিল টানা। কিন্তু এশিয়া কাপ তো একটা ডিফারেন্ট মঞ্চ টুর্নামেন্ট। তো সেই জায়গায় বাংলাদেশ ব্যাটিংয়ের দিক থেকে একটু ঘাটতি থেকে গেছে, বেশ কিছুটা ঘাটতি থেকে গেছে। টপ অর্ডার ইনকনসিস্টেন্ট, মিডিল ওভারের অবস্থা খুব ভালো নাই। মিডিল ওভারে রান করছেন না কেউ, মানে যে ফ্লোতে রান করা দরকার রান করলেও এমন একটা গতিতে রান করছেন যেটা আসলে দলের জন্য অনেক চিন্তার কারণ হয়ে যাচ্ছে। স্লগ ওভারে ওইরকমভাবে কেউ ঝড়ো ইনিংস খেলতে পারছেন না। তো ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশের কনসার্ন অনেকগুলো, সেটা যদি তারা কাটিয়ে উঠতে পারে। তাদের বোলিং কিন্তু খুব ভালো, কারণ বাংলাদেশের পেস এটা বেশ এগিয়ে রাখবো আমি, কারণ পেসটাকে মুস্তাফিজুর রহমান এই যে কন্ডিশনে খেলা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের, এই কন্ডিশনের জন্য তিনি কিন্তু খুব আইডিয়াল বলার। কারণ আমরা অনেকেই ভেবেছিলেন হয়তো খুব পাটা উইকেট হবে, অনেক রানের উইকেট হবে, 200 রান এরকম উইকেট হবে, কিন্তু সম্ভবত বছরের এই সময়টা এইখানকার উইকেটের ধরন একটুখানি হচ্ছে বল গ্রিপ করে, একটুখানি বলে হচ্ছে টার্ন করে স্পিনারদের বল। তো এইরকম উইকেট যেখানে একটু বল একটু থেমে আসে, সেখানে মুস্তাফিজুর রহমান খুব ভাইটাল একটা রোল প্লে করেন। তিনি করেছেন আফগানিস্তানের বিপক্ষে, এবং তার সঙ্গে তাসকিন আহমেদ, তিনি তার সেরা ছন্দে না থাকলেও তিনি কিন্তু মেকআপ করছেন। তাসকিন আহমেদ ভালো খেলছেন। বাংলাদেশের স্পিনারদের হচ্ছে একটা ইনকনসিস্টেন্সি ব্যাপার দেখা যাচ্ছিল। রিশাদ হোসেন প্রথম দিকে ভালো করেননি, পরের দিকে তিনি কিন্তু খুব ভালো বল করেছেন শেষ ম্যাচে। নাসুম আহমেদ, তিনি কিন্তু দারুণ একজন ফাইটার, এবং তার ইনক্লুশনটা লাস্ট ম্যাচে বাংলাদেশকে একটা অন্যরকম জায়গায় নিয়ে গিয়েছিল। কন্ডিশনের স্কিল সেট অনুযায়ী বাংলাদেশের বোলিং এটা খুব ভালো, এবং বাংলাদেশ যে কন্ডিশনে খেলা হবে, এই কন্ডিশনে কিন্তু যে কোনো দলের বিপক্ষেই নিজেদের সেরা খেলা খেলতে পারলে একটা সম্ভাবনা তৈরি করে ফেলবে। কাজেই বাংলাদেশকে আমি এরপরেই রাখবো আর কি, শ্রীলঙ্কার পরেই ঠিক রাখবো। আমি আসলে পাকিস্তানকে গ্রুপের একদম মানে সুপার ফোরের সবার নিচে রাখতে চাই এই কারণ এশিয়া কাপে তাদের গ্রুপ পর্বের পারফরমেন্স, পাকিস্তানের যে ব্যাপারটা আমি দেখেছি সেটা হচ্ছে তাদের দলের সেরা ব্যাটার হচ্ছেন শাহিন আফ্রিদি, তাদের দলের সেরা বোলার হচ্ছেন সাইম আইয়ুব। হওয়ার কথা উল্টা, মানে শাহিন আফ্রিদি কিছু রান করছেন, শেষ দিকে ঝড়ো ইনিংস খেলছেন, যেটা আসলে ব্যাটসম্যানদের কারো করার কথা, করলে পাকিস্তানের অনেক লাভ হতো। সাইম আইয়ুব তিনি ব্যাটিংয়ে পারছেন না, কিন্তু বল হাতেও উইকেট পাচ্ছেন বা ভালো বল করছেন। তো তাদের একটু মানে উল্টাপাল্টা হয়ে গেছে ব্যাপারগুলো। তো পাকিস্তান এমনিতে আনপ্রেডিক্টেবল দল। পাকিস্তানকে নিয়ে অনেক আলোচনা আছে এই টুর্নামেন্টে। অনেকে বলছেন যে এই যে উইকেটে খেলা হচ্ছে সেখানে তো আসলে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানকে আনলে দোষের কী ছিল? আর বাবরকে বাদ দেওয়া হয়েছে স্ট্রাইক রেট ইস্যুতে। সালমান আলী আগার স্ট্রাইক রেটটা কি এমন আহামরি? এটা কিন্তু লজিক্যাল, কারণ সালমান আলী আগার স্ট্রাইক রেটটা খুব একটা ভালো না, তিনি নিজে রান পাচ্ছেন না, তিনি ক্যাপ্টেন্সি করবেন, তার একটা অন্যরকম একটা প্রেশারের মধ্যে তিনি আছেন। পাকিস্তান যদি কোনো কারণে এই টুর্নামেন্টে ফেল করে তাহলে কিন্তু সালমান আলী আগার ক্যাপ্টেন্সি থাকবে বলে মনে হয় না, কারণ পাকিস্তানের ক্যাপ্টেন্সি প্রতিনিয়ত চেঞ্জ হয়। পাকিস্তানকে তাদের লেক অফ পারফরমেন্সের কারণে আমি পিছিয়ে রাখবো, তাদের কিন্তু স্কিল সেট ডেফিনেটলি আছে, তারা প্রত্যেকেই স্কিলফুল, প্রচুর খেলোয়াড় আছেন। পেসাররা শাহিন আফ্রিদির মতন পেসার আছেন, তিনি নিজের সেরা ছন্দে না থাকলেও তিনি কিন্তু বাহাতি পেসার হিসাবে খুব ভালো করছিলেন শুরু থেকেই, এবং এখনও পর্যন্ত কিন্তু তার বোলিংয়ের মধ্যে কিছু ব্যাপার আছে। হারিস রউফ, তিনি যদি তার গতি দিয়ে কিছু করতে পারেন, ডেফিনেটলি হারিস রউফ একটা থ্রেট যে কোনো দলের বিপক্ষেই। পাকিস্তানের স্পিন এটাকে আমি একটু কনসার্ন দেখি, ওইরকমভাবে কেউ যে প্রভাব বিস্তার করেন সেরকম আমি দেখি না। সাইম আইয়ুব, তিনি মূলত ব্যাটসম্যান, যিনি বল করেন, তিনি হয়ে গেছেন দলের সেরা স্পিনার। তো পাকিস্তানের ব্যাটিং কনসিস্টেন্সি একটা বড় একটা চিন্তার কারণ তাদের দলের জন্য, এবং
কোয়ালিটি স্পিনার না থাকা একটা চিন্তার কারণ, বাট ব্যাটিংয়ে তাদের যেটা হচ্ছে যে কনসিস্টেন্ট না থাকলেও তাদের কিন্তু স্কিল আছে। যেমন ফাখর জামান কিন্তু টি-20 ফরম্যাটে বা লিমিটেড ওভার ফরম্যাটে ডেঞ্জারাস একজন ব্যাটসম্যান। তিনি নিজের দিনে যে কোনো বোলিং আক্রমণকে একদম গুড়িয়ে দিতে পারেন। কাজেই পাকিস্তানের ওই জায়গাটা আছে, কিন্তু তাদের এই যে এশিয়া কাপের যেটা বললাম, এশিয়া কাপের পারফরমেন্সের ভিত্তিতে তারা যেভাবে খেলেছে এবং তাদের যেরকম বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদেরকে আমি 4 নম্বরে রাখছি। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান এরকমভাবে সিরিয়ালে রাখছি, কিন্তু বাংলাদেশেরও কিন্তু ফাইনাল খেলার সম্ভাবনা আছে। এবং এইখানে যেহেতু প্রত্যেকটা দলের 3টা করে ম্যাচ, 2টো ম্যাচ যদি কেউ জিততে পারে তাহলে কিন্তু ফাইনালের পথ অনেকটা খুলে যায়। তো সেই জায়গায় ফার্স্ট ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ হেরেছে। এখন আপনারা যখন ভিডিওটা দেখছেন হয়তো সুপার 4-এর ম্যাচ চলছে বা হচ্ছে, সেই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যেতে পারে সুপার 4-এর ম্যাচে, তাহলে কিন্তু বাকি 2টো ম্যাচ থেকে একটা রেজাল্ট বের করতে পারলে ফাইনালের পথ সুগম হবে। এখন প্রত্যেকটা দলেরই ডেফিনেটলি ফাইনাল খেলার সম্ভাবনা আছে। ইভেন আমি যে পাকিস্তানকে পিছিয়ে রাখছি, পাকিস্তান ফাইনালে গিয়ে চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। ক্রিকেটে আসলে যেটা বলে না, গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেখানে অনেক কিছুই হতে পারে। কিন্তু আমরা যেটা সেটা হলে পরে যদি না মেলে তাহলে বলবেন যে আপনি তো এটা বলেছিলেন, যেটা হয়নি। আমরা কারেন্ট ফর্ম স্কিল সেট অনুযায়ী তো আসলে বিশ্লেষণটা করি। তো সেই জায়গা থেকে আমি ইন্ডিয়া যে কেউ আসলে এখানে মধ্যে মানে কারোরই দ্বিমত নাই, ইন্ডিয়া সবার থেকে আগে থাকবে। ইন্ডিয়া যদি এই টুর্নামেন্টটা জিততে না পারে সেটাই বরং সারপ্রাইজিং হবে। বাকি দলগুলোর মধ্যে আমি কিন্তু ফাইনালে যে কাউকে দেখতে পারি, মানে যে কারো সম্ভাবনাই কিন্তু আছে। খুব বেশি এগিয়ে পিছিয়ে কেউ নেই, কিন্তু শ্রীলঙ্কাকে স্লাইটলি হেড রাখবো, তারপরে আমি বাংলাদেশের সম্ভাবনাটা দেখছি। দেখা যাক কি হয়। আপনারা আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দিতে পারেন।